আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মাত্র কেবল 3 দিন আগে একটি আলোচনায় আপনাদেরকে শেষ অংশে বলেছিলাম আওয়ামী লীগ ইস্যুতে, আওয়ামী লীগ সংক্রান্ত একটি আলোচনায়, যে এখন যে বিভিন্ন সোর্সে আমরা খবর পাই, পত্রপত্রিকায় বিভিন্ন সোর্সে লেখা হয় যে আন্তর্জাতিক বিভিন্ন পরাশক্তি বা আরো শক্তিশালী বিভিন্ন ফোর্স তারা বারবার চাচ্ছে যে আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হোক, এবং এই অংশগ্রহণমূলক হওয়ার অর্থটা হলো যে তারা আওয়ামী লীগ সহ নির্বাচন করার জন্য সরকারকে চাপ দিচ্ছে। ইভেন দো জাতিসংঘ বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, শোনা যায় আমেরিকান এমবেসি চাচ্ছে, এবং ইন্ডিয়া তো চাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই আলোচনাটায় শেষের দিকে আমি বলেছিলাম যে এখন যে এটা অনেকটা অফ দ্য রেকর্ড বা সোর্স উল্লেখ করে সাংবাদিকরা বলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মানবজমিনের রেফারেন্স দিই, মতিউর রহমান চৌধুরী তিনি বলেছিলেন যে পরাশক্তিরা মধ্যস্থতা করছে, আলাপ আলোচনা শুরু করেছে। সেই আলোচনায় আমি বলেছি যে অল্প কয়েকদিনের মধ্যে আপনারা দেখবেন যে এটা আনুষ্ঠানিকভাবে সামনে আসবে, আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল কমিউনিটি শব্দটা, আওয়ামী লীগ শব্দটা উচ্চারণ করে বলবে যে আগামী নির্বাচন আওয়ামী লীগ সহ হওয়া প্রয়োজন। সেই আওয়ামী লীগ সহ হওয়া প্রয়োজন না প্রয়োজন সেদিকে না গেলেও আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে বা আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বলছে সরকার, কিন্তু বেসিক্যালি এটা আওয়ামী লীগের উপরে টোটালি নিষেধাজ্ঞা। এটা সবাই বোঝে, আপনি বোঝেন, আমি বুঝি। সেই নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি এবার স্পষ্ট ওপেন তারা সরকারের উপর চাপ দিয়েছে, এবং সেই চাপটা নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমি আপনাদেরকে বলি যে শুধু দেশের বাইরে না বা আন্তর্জাতিক কমিউনিটি না, দেশের ভেতরেও পরোক্ষ একটা চাপ আছে। বিএনপির নেতা বরকতুল্লাহ বুলু তিনি বেশ কয়েকবার তিনি বলেছেন এর আগে যে জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান না। আমরাও বলি জয় বাংলা স্লোগানটাকে আওয়ামী লীগকরণ করে ফেলেছিল, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগকরণ করে ফেলেছিল, যেটা আওয়ামী লীগ বুঝতে পারেনি এটা তার জন্য হিতে বিপরীত হবে। সেই বরকতুল্লাহ বুলু এখন কি বলছেন? মনে করেন তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন, আমাদেরকে হত্যা করেছেন, তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে হওয়া উচিত। সুতরাং বিএনপি এর মধ্যে বেশ কয়েকবার আনুষ্ঠানিকভাবে বলেছে যে তারা কোনো রাজনৈতিক দল এভাবে প্রজ্ঞাপনের মাধ্যমে নিষেধাজ্ঞার পক্ষে না। তার মানে বিএনপি ক্লিয়ারলি বলে যে তারা এই আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে দূরে রাখা তারা চায় না। কোন একটা সিচুয়েশনের ভিত্তিতে তারা হয়তো বাধ্য হয়েছিল। আমাদের সামনে এখন যে খবরটি, এই খবরটি আমি বলি যে বাংলাদেশে আগামী দিনের রাজনীতি অনেকটা ঘুরিয়ে দেওয়ার মতন। আগামী নির্বাচন আওয়ামী লীগ বিহীন করা ইউনূস সরকারের জন্য অন্তত কি পরিমাণ চ্যালেঞ্জ হবে যদি সে নির্বাচনটা নিজে করতে চায়। আর যদি ইচ্ছা থাকে যে নির্বাচনটা সে করবে না, দায়ভার কাঁধে নিবে না, এই 1 বছরে যে পাপের বোঝা সে কামিয়েছে, তাহলে ভিন্ন কথা। আর যদি করতে চায় তাহলে খবরটি হচ্ছে সরকারের কর্মকাণ্ড নিয়ে, মানে হেডলাইনটা করেছে মানবজমিন ডিফারেন্ট, মূল চৌম্বক অংশের বাইরে যেন একটু তো সরকারকে মাথায় রাখতে হয় যে ডক্টর ইউনূসকে খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক মহল। সরকারের কর্মকাণ্ড নিয়ে 6 মানবাধিকার সংস্থার 12 সুপারিশ, সেই 12 সুপারিশের একটি সিগনিফিক্যান্ট সুপারিশ। সেই সুপারিশটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই 12 সুপারিশের মধ্যে 12 নম্বরে অনেকগুলো বিষয় বাংলাদেশে ইন্টারনাল বিষয় বলা হয়েছে। 9 নম্বর যে সুপারিশটা, সেখানে আছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘের ফেব্রুয়ারি 2025 সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। মেসেজ ক্লিয়ার এন্ড কাট, এটা বুঝতে আর কারো কিছু বাকি থাকার কথা না। আমি একটু চুম্বক অংশটা আপনাদেরকে শোনালাম, এর বাইরে আরো সুপারিশ আছে, সেসব সুপারিশে নিশ্চয়ই আপনারা জানবো। বলা হচ্ছে জুলাই বিপ্লব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের 1 বছরেরও বেশি সময় পর অন্তর্বর্তী সরকার মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, আইন সংস্কার শুরু করা এবং গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সরকার এসব পদক্ষেপের প্রশংসা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যৌথভাবে খোলা চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা।
এবার একটু ফাঁকে বলে নিই, আমি কোথায় যেন 1/11-এর আগের যে পটভূমি এবং শেখ হাসিনা সরকার পতনের যে আগে যে পটভূমি তার সাথে অনেকটা মিল পাচ্ছি। এই আন্তর্জাতিক সংস্থাগুলো আস্তে আস্তে গত 1 মাস ধরে আমরা এর আগে সমালোচনা করতাম, কোথায় মানবাধিকার সংস্থার বুলিগুলা, এর আগে যে শুনতাম হাঁচি কাশি দিলেও মানবাধিকার লঙ্ঘন হয়। এখন সারা দেশে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমরা মানে একেবারে কল্পনার বাইরে যে মানবাধিকার, বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা তারা কোনোভাবেই যেন মানে আওয়াজ চুপ করে আছে, তাদের গলা কোথায় যেন নীরব হয়ে আছে। আমরা এই জায়গাটায় খুব অবাক, বিশ্বে অনেক কিছু লক্ষ্য করেছি। সেখানে এখন 12 সংস্থা তারা বিবৃতি দিচ্ছে, তারা চুম্বক অংশে অনেক জায়গায় বলছে। যে সংস্থাগুলো আছে তার মধ্যে হচ্ছে সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট 45 রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট। এই চিঠির শুরুতে সরকারের প্রশংসা করে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আমাদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার জন্য আমরা আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এরপর আমি মূল অংশে যাই। যেই সুপারিশগুলো এসছে সেই সুপারিশগুলোর মধ্যে আছে জুলাই বিপ্লব এবং 15 বছর জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা। জুলাই বিপ্লব এবং গত 15 বছরে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যেমন গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বরে আছে নিরাপত্তা খাতের সংস্থা, তারা এখনো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করা এবং সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা জরুরি বলে মনে করছে। যদিও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বন্ধ করার কোনোভাবেই পক্ষপাতী আমরা না, ডিজিএফআই এর ক্ষমতা সীমিত করা যেতে পারে। গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, যেটা আমাদের দেশে আসলে এটা নাম কাওয়াস্তে একটা কাগজে ভাগ। ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার, 2025 সালের সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ও অন্যান্য দমনমূলক আইন যেমন সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট এবং ফৌজদারি আইনে মানহানির ধারা আন্তর্জাতিক মানবাধিকার মান অনুযায়ী বাতিল এবং সংশোধন করতে হবে। ডক্টর ইউনূসের উপরে সাংঘাতিক চাপ। আমি জানি না এই 4 মাসে তার কাছে আর কি পাওয়ার আছে এই ক্ষেত্রে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সমীকরণ, মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষা, সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে হয়রানি, কথায় 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 ফেসিস্টদের দালাল। হাসনাত আব্দুল্লাহ বলেছিল না যে কি সাংবাদিকদের কলম ভেঙে দিবে প্রয়োজন হলে, তারা ফেসিস্টদের দালাল। মানে নিজের সমালোচনা করলেই, তাদের ভুল ত্রুটি অন্যায় তুলে ধরলেই এবং এই সরকারের কেউ সমালোচনা করলেই তাকে ফেসিস্টদের দালাল বানানোর একটা উৎপাত এই বাংলাদেশে যেন এটা সিদ্ধ হয়ে গেছে, এটা বৈধ হয়ে গেছে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে বাস্তবায়ন করতে হবে, যে আন্তর্জাতিক মান অনুযায়ী সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার, অন্তর্বর্তী সরকারকে আগস্ট 2024-এর আগেও পরের দায়ের হওয়া সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে, বিশেষ করে যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তো সরকার তো সব আগের মামলা দেখে চোখে, আর 24-এর আন্দোলনের পরের যে ভুতুরে মামলা, ওই যে হত্যা মামলাকে যে পানিভাত করেছে, এই কথার উদ্দেশ্য আপনারা বুঝেন না, যে যেগুলো কোনো বিশ্বাসযোগ্যতার প্রমাণ নেই। ওই বিচারপতি খায়রুল হক হত্যা মামলার আসামি, ফারজানা রূপা, শাকিল আহমেদ তারাও হত্যা মামলার আসামি। খালি বাদ গেছে বোধহয় ভাগ্যক্রমে ওই যে রিপোর্টার্স ইউনিটি থেকে যে মুক্তিযোদ্ধাদের এবং সাংবাদিকদের অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে এই টাইপের কোনো মামলায় ফেলে নেই। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞার বিষয়টি আমি আপনাদেরকে বলেছি। 10 নম্বর আছে সিভিল সোসাইটি ও এনজিওর স্বাধীনতা। এটা অবশ্য খুশি হবে ডক্টর ইউনূস সাহেব, এনজিওর মানুষ তো। রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা, এই রোহিঙ্গা নিয়ে উনি আমাদেরকে একটা বিশাল মোলা খাইয়ে ফেলেছেন অলরেডি। ওরা নাকি এই যে দেখেন দেখতে দেখতে রোজা চলে আসছে, এই যে আর কয়দিন বাদে দেখতে দেখতে 3-4 মাস 5 মাস পরে রোজা। তো সেই রোজার ঈদ রোহিঙ্গারা এবার করবে কিনা দেখেন, উনি বলেছিলেন না। আচ্ছা, আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা, বাংলাদেশ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আইসিসির চলমান তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং আদালতের ওয়ারেন্ট অভিযুক্ত কেউ বাংলাদেশে থাকলে তাকে হস্তান্তর করতে হবে। মানে চতুর্মুখী চাপ এবং তাপে ডক্টর ইউনূস এটা কতটা সহ্য করতে পারবে আমি ঠিক জানি না। এখন বিএনপির হেল্প, জামাতের হেল্প তার দরকার। আমি শেষ করবো শুধু একটা কথা বলে। আমি 2022-23 সালে যখন আমরা পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা মেনটেন করি, অসংখ্য কন্টেন্ট আপনারা দেখবেন। বিএনপি যখন বিভাগীয় সমাবেশগুলো করে, আমরা সব সময় বলেছি, স্পষ্ট ভাষায় অসংখ্যবার বলেছি, বিএনপিকে বাঁচিয়ে দিচ্ছে তার তৃণমূল। যখন শত বাধা পেরিয়ে বের হয়ে আসছিল,
আমি আজকে বলি, আওয়ামী লীগ এবং এই বিএনপি এই দুই দলের জন্য ওই যে একটা গানের লাইন আছে না, এ কোন দরদিয়া আমায় ভাষায় আবার ডুবায়। আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের জন্যই তাদের দরদিয়া হচ্ছে তাদের তৃণমূল। গানের ভাষায় হয়তো প্রিয়জনকে উল্লেখ করে বলা হয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপির ভাষায় বললে তৃণমূল এদেরকে ভাষায়ও এদেরকে ডুবায়ও। বিএনপিকে ভাসিয়েছে তলানি থেকে। এবার আওয়ামী লীগের যে বিশাল জনসমর্থন, তার তৃণমূল কর্মীর বাইরেও তার যে সমর্থক, এরাদের প্রেসারেই আওয়ামী লীগ আবার বেঁচে ওঠার একটা উপক্রম বা লক্ষণ। এটা অস্বীকার করা এই দুই দলের ক্ষেত্রে, আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই দলের ক্ষেত্রে এটা অস্বীকার করা ওই তুফান দেখে, ঝড় দেখে উট পাখির মতো বালিতে মাথা লুকানোর মতন। এবার দেখা যাক, ইলেকশন ঘোষণা হচ্ছে। ইলেকশন কমিশন যেদিন বাংলাদেশে ঘোষণা করেছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, তার পরদিন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এই রিপোর্টগুলো সরকারের কানে পৌঁছায় কিনা। যদিও আমাদের ইতিহাস বলে আমাদের সরকাররা মসনদে থাকা পর্যন্ত এই আওয়াজগুলো পৌঁছায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।